সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাস এবং আমরা সাম্প্রতিক সময়ে অর্থাৎ এক সপ্তাহ ধরে নানান ধরনের খবর বিশেষ করে ক্যাসিনোর উদ্ধার এবং সেটি নিয়ে নীতি নৈতিকতার সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলছি। আপনারাও নিশ্চয়ই জানেন যে সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে অনেক বেশি স্বাগত জানিয়েছে, কিন্তু বাঙালি বড্ড বেশি ইতিহাস ভুলে যাওয়া একটি জাতি। আজকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 26শে সেপ্টেম্বর 1975 সালের এই দিনে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটি জারি হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটি এমন একটি অর্ডিন্যান্স যেই অর্ডিন্যান্সে বলা হয় যে জাতির পিতা এবং তার পরিবারবর্গ এবং সেই সংশ্লিষ্ট আরও যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার করা যাবে না। পৃথিবীর ইতিহাসে সাংবিধানিক বড় দুর্নীতি হচ্ছে এটি। আমরা সেটি নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে 9 জুলাই 1979 সালে এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটিকে আইনে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের অনেক মানুষই এখন প্রতিদিন টকশোতে নানান ধরনের কথা বলেন, এটা হলো না ওটা হলো না, অনেক কিছু বিচার বিশ্লেষণ করেন। কিন্তু আমরা এই উপস্থাপকের আসন থেকে যদি প্রশ্ন করি, সেই 79 সালের 26শে সেপ্টেম্বর কোথায় ছিলেন, কিংবা 79 সালের 9 জুলাই কোথায় ছিলেন, কিংবা 1975 সালের 26শে সেপ্টেম্বর কোথায় ছিলেন, তারা সেই প্রশ্ন কিন্তু আমরা তুলতেই পারি। আমরা আজকে যাদেরকে পেয়েছি একটু পরিচয় করে দিতে চাই। সাবেক মন্ত্রী অর্থনীতিবিদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারকে পেয়েছি, সুলেখক এবং তার লেখা আমার অসম্ভব ভালো লাগে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা পেয়েছি মুক্তিযোদ্ধা, গবেষক এবং লেখক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাদ্দাত আলী জহির বীর প্রতীক। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটি ছোট্ট প্রতিবেদন এবং এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের উপরে নির্মিত ছোট্ট ভিডিও চিত্র দেখে আমরা আলোচনা শুরু করব। স্যার, আপনাকে যে অনুষ্ঠান শুরু করতে চাই, আমার কাছে মনে হয়েছে যে বাঙালি জাতির যত আবর্জনা সব যেন শেখ হাসিনাকেই পরিষ্কার করতে হবে, এরকম একটি বিষয় আমরা দেখছি। অতি সাম্প্রতি এই ক্যাসিনো এবং অন্যান্য বিষয় নিয়ে যে ধরনের সমালোচনা আমরা দেখি, তাতে মনে হয় যেন আওয়ামী লীগ, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বা সব কিছু মিলে কোনো অর্জনই যেন নেই, এরকম একটি ব্যাপার। সব কিছু মিলে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে সাংবিধানিক যে দুর্নীতি, সেটি কিন্তু এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যেটি আজকের দিনে জারি হয়েছিল। কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে অনেক ক্ষেত্রে
ইতিহাস নির্বাক হয়ে গেছে। তো এইসব আলোচনার মাধ্যমে আমরা ইতিহাসকে সবাক করার চেষ্টা করতে পারি। একটা জঘন্য হত্যাকাণ্ড, অন্ধবিশ্বাস এই খুনিদের মধ্যে জন্তু পয়দা করেছিল, এটাই সত্য। নারী, শিশু, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, কিন্তু এটা তো একটা বড় ট্র্যাজেডি। আরেকটা বিষয় হলো তাড়াহুড়া করে, আর এই ঘটনার মাত্র 11 দিন পরে এত বড় একটা অর্ডার জারি করা হলো, একটা অর্ডিন্যান্স জারি করা হলো সুপরিকল্পিতভাবে। প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে দেখবেন একটা ফুল প্রুফ মনে হয়েছে ব্যাপারটা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা যাবে না, মার্শাল লর সঙ্গে যারা জড়িত তারা বিচার করা যাবে না, এবং কোনো কোর্ট অফ লতে এবং কোনো রকমভাবে তাদেরকে স্পর্শ করা যাবে না। এটা ছিল একটা প্রচেষ্টা, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, সেটা হলো যে এত তাড়াহুড়া করে কেন তারা করলো খুনিরা, এবং যে সরকার এসেছিল সামরিক শাসকরা নিশ্চয়ই তারাও ব্যাপারটা নিয়ে একটু ইনসিকিউর বোধ করছিল। তারা হয়তো মনে করছিল যে তাদেরও খুব বেশি একটা সময় থাকবে না, কারণ তারা তো ক্ষমতার কেন্দ্রবিন্দু বসেই ব্যাপারগুলি পর্যালোচনা করছিলেন। তাই যদিও তারা কোনো রকমে অন্য অবস্থানে পড়ে যান, তাদের জন্য বিচার করতে কেউ না পারে, তাই এই বিষয়টা করা হয়েছিল। তাদের মধ্যে এই ইনসিকিউরিটির একটা প্রভাব ছিল বলে আমরা মনে করি। কিন্তু এরপরে আমরা দেখলাম যে এই ঘটনার পরে যেই সরকার আসলো এবং খুনিদের বিদায়ের পরে তারপরে দেখলাম তারা আবার এইটা পার্লামেন্টে আনলো এবং সেটাকে আনুষ্ঠানিকভাবে একটা আইনে পরিণত করলো। তো ইতিহাসের পাতায় এরকম আইন বা এরকম নির্দেশ বা এরকম অধ্যাদেশ দেখা যায় না যে মানুষ হত্যা করেছে, মানুষ, নারী, শিশু সবাইকে হত্যা করেছে, কিন্তু তাদেরকে কোনো আইনের আওতায় আনা যাবে না। এরকম তো আমরা আর কোনো উদাহরণ ইতিহাসে দেখতে পারি স্যার না। উদাহরণ পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনি সেটি স্যার আমরা অতি সাম্প্রতি নানা বিষয়ে বিশেষ করে মহিউদ্দিন খান আলমগীর স্যার আপনাকে এই প্রশ্নটি করতে চাই যে আমরা দেখি যে প্রতিদিন গণমাধ্যমে কথা যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, অমুক নেই, তমুক নেই, এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় দেখি। আর বাঙালি জাতিসত্তার একটা বড় দিক হচ্ছে যে বাঙালি আর কিছু না হোক সমালোচনাটা খুব ভালো জানে, প্রশংসাটা পারুক আর না পারুক সেটিও এক ধরনের একটি দিক। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এই কারণে যে তাহলে কি এগুলো নিয়ে আলোচনা করব না? অর্থাৎ যেভাবে রাতারাতি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হলো, সেটি আইনে পরিণত হলো এবং মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ অবৈধভাবে যারা ক্ষমতা দখল করলো এবং রাষ্ট্রপতি হিসেবে একজন সমস্ত সংবিধান থেকে বাদ দিয়ে যা খুশি হাউজি, মদ, জুয়া একেবারে প্রত্যেকটি জিনিস পরিচালনা করলো, সে তার বিচার কি হবে? তার বিচার নিশ্চয়ই হওয়া উচিত। একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ বলে সংবিধানে বিধৃত হয়েছে, সেই রাষ্ট্রে, সেই সমাজ ব্যবস্থায় এই ধরনের দায় মুক্তি থাকতে পারে না। এই ধরনের নির্লজ্জ মানবাধিকার লঙ্ঘনের কোনো চর্চা কিংবা কোনো অপচেষ্টাকে সহ্য করা যায় না। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা 1996 সালে অবাধ নির্বাচনের ভিত্তিতে নির্বাচিত হয়ে নভেম্বর মাসেই তিনি এই দায় মুক্তি অধ্যাদেশটি, দায় মুক্তি যে আইনটি আছে, আইনটি সংসদ থেকে প্রত্যাহার করেন। প্রত্যাহার করার পরপরই যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিল সেই 15 ব্যক্তি তাদের বিচারে সোপর্দ করা হয়, তাদের বিচার হয়। স্যার সাম্প্রতিক সময়ে যে ধরনের অভিযান আমরা দেখছি, সাধারণ মানুষ কিন্তু সেই ধরনের অভিযানগুলোকে স্বাগত জানাচ্ছে এবং আমার ব্যক্তিগত একটি প্রশ্ন, কিন্তু উচ্চপদস্থ যারা আছেন অনেকেই একটু নাখোশ, একটু মন খারাপ, নানান ধরনের বিষয় আমরা হয়তো খেয়াল করি, লক্ষ্য করি, কিন্তু সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, তারা বলছেন যে এটি এমন একটি দেশ যেখানে জাতির পিতার হত্যাকারীরা নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছে, জাতীয় পতাকা পেয়েছে, সংসদে গেছে, বিশ্বব্যাপী অ্যাম্বাসেডর হয়েছে, নানাভাবে পুরস্কৃত হয়েছে। অর্থাৎ এই দেশে যারা বড় বড় কথা বলেন তারাই হচ্ছে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষা করেন, এরকম একটি কথা। আমি অনেকাংশে আপনি যে কথা বললেন তার সাথে একমত। আমি মনে করি আমাদের সংবিধানে যে
বিধানগুলো দেওয়া আছে, যে অনুজ্ঞাগুলো দেওয়া আছে, সেই অনুজ্ঞাগুলো, সেই বিধানগুলো সাধারণ মানুষের মতামত প্রকাশের অনুকূলে দেওয়া আছে। যেমন আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এই প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছে যাতে স্বাধীন সত্তায় সকল মানুষ সমৃদ্ধি অর্জন করতে পারে। ঠিক তেমনি আমাদের 11 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মানব সত্তার মূল্যবোধ নিশ্চিত করা হবে। এই যে অনুজ্ঞাগুলো, এই যে বিধানগুলো দেওয়া আছে আমাদের সংবিধানে, এগুলো মুক্তিযুদ্ধের ফসল, এগুলো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলশ্রুতি, এবং এর ভিত্তিতে সাধারণ মানুষ হিসাবে এই প্রজাতন্ত্রে এখন যারা কর্মরত আছেন, যারা জীবিত আছেন, যারা সচেতন আছেন, তারা নিশ্চয়ই আমাদের সমাজ থেকে এসব বিচ্যুতি, সমাজ থেকে এসব অপরাধ এবং এসব তথাকথিত লাইসেন্স দূর করার জন্য সর্বাত্মক সমর্থন দেবেন, সেটা আমরা আশা করি। এবং সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার অনুকূলে সাধারণ মানুষ যে সমর্থন দিয়েছেন, সেই সমর্থন তাই প্রমাণ করে বলে আমি মনে করি। স্যার, একটা বিষয় যে আপনাকে পাওয়ার সবচেয়ে বড় একটি প্রশ্নের মুখোমুখি যদি হতে হয়, সেটি হচ্ছে যে আমি আপনাকে নিয়ে যখন স্টাডি করি দেখি যে অর্থনীতি, পরিকল্পনা, এগুলো কিন্তু আপনার হাত ধরে বাংলাদেশে আমরা দেখি। আমি বিস্ময়ের সঙ্গে দেখি, নিশ্চয়ই আপনার মনে হবে আপনি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয়, চতুর্থ এই জায়গাগুলোতে দেখেছেন, স্টাডি করার সুযোগ হয়েছে। জাতির পিতাকে যখন হত্যা করা হয় 75-এর 15ই আগস্টে, আমি যদি সরাসরি প্রশ্ন করি তখন আমাদের জিডিপি কত ছিল? সেই জিডিপিতে আমরা আজও কি পৌঁছতে পেরেছি? আমি তথ্য দিয়ে বলতে চাই যে 8.2 হচ্ছে সেই সময়ে জিডিপি। যে যত বিতর্ক করুক, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন বলছে সেই সময়টাতে 8.2। আমরা আজকে পর্যন্ত 8.2-তে আসিনি। অথচ হত্যার পর তার বিচার হবে না, সেই সমস্ত হত্যাকারীরা বা সেনাবাহিনীর সেই তথাকথিত সেনাপ্রধানরা, তারা কিন্তু সেই দেশটাকে 4.1-এ নিয়ে গেলেন, অর্থাৎ 1 বছরের মাথায়। আমি 76 সালের কথা বলছি। কোথায় 8.2, কোথায় 4.1? স্যার, আমি আপনার উত্তর শুনতে চাই। দেখুন, বঙ্গবন্ধুর সময়ে পুনর্বাসনের অত বড় চাপ সত্ত্বেও যে অর্থনৈতিক উন্নয়নের এবং পুনর্বাসনের কার্যক্রম তিনি গ্রহণ করেছেন, তার ফলশ্রুতিতে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এবং দাঁড়িয়েছিল বলেই বঙ্গবন্ধুর 1975 সালে আমাদের মোট অভ্যন্তরীণ উৎপাদের বৃদ্ধির হার 8.2-এ উন্নতি হয়েছিল। আজকে বা এই সময়ে এটা প্রায় 8-এর কাছাকাছি পৌঁছে গেছে। কাছাকাছি আগামী অর্থ বছরে সেটি 8 ছুঁই হবে, এরকম একটি ফোরকাস্ট। এবং আমি অর্থনীতির ছাত্র হিসাবে প্রক্ষেপণ করেছি যে আমরা যখন আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার 10-এর উপরে নিয়ে যেতে পারবো, তখন আমরা এই দেশ থেকে দারিদ্র্য মোটামুটিভাবে নির্মূল করেছি, এটা দাবি করতে পারবো। তো সেই লক্ষ্যে মনে রাখবেন, লক্ষ্য করবেন যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সামরিক শাসনের সময় যে আমাদের প্রবৃদ্ধির হার যে নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার এখনকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে আমাদের প্রবৃদ্ধির হার 8-এর শতকরা বার্ষিক 8-এ উন্নতি বা 8-এর চেয়ে বেশি দিকে উন্নতি করেছেন। এটা আমি মনে করি এটা গণতন্ত্রের সুফল, এবং এই সুফল এভাবে আমরা অর্জন করেছি তার কারণ বা মূল কারণ বলে আমি মনে করি এতে সাধারণ মানুষের, দরিদ্র মানুষের, মধ্য আয়ের মানুষের, আমাদের যে মাঝারি যে শিল্প, যে ক্ষুদ্র শিল্প উৎপাদনকারীদের, আমাদের কৃষকদের অবদান আছে। এই অবদান সঞ্চালিত করার জন্য, এই অবদান উঠানোর জন্য যে কাঠামোগত পরিবর্তন দরকার, যে নীতিগত পরিবর্তন আনা দরকার, সে পরিবর্তনগুলো জননেত্রী শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে গণতন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ সংসদকে ব্যবহার করে এটা আমাদেরকে জাতিকে উপহার দিয়েছেন। এবং আমি মনে করি আমরা এই জাতির তরফ থেকে ক্ষুদ্র মাঝারি পর্যায়ে আমরা যারা আছি, আমাদের কৃষকরা যারা আছেন, আমাদের শ্রমিকরা যারা আছেন, তারা তাদের এই গণতান্ত্রিক পরিবেশে সমর্থন অব্যাহত রাখলে আমরা আগামী 1 বছরে আশা করি আমাদের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা 10-এর উপরে নিয়ে যেতে পারবো, এবং নিয়ে যাওয়ার ফলশ্রুতি হিসাবে দারিদ্র্যকে আমাদের দেশ থেকে আমরা সমূলে বিনষ্ট করেছি, তিরোধান করেছি এবং বহিষ্কৃত করেছি বলে দাবি করতে সক্ষম হব। আমরা স্যার, আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল
যে বাংলাদেশের জিডিপি আমরা 8-এর নিয়ে যাব, এটি প্রবৃদ্ধির হার, কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু সেই ডাবল ডিজিটের কথা জাতির পিতা লিখেছিলেন। তাহলে যারা হত্যা করলো এবং ইনডেমনিটি অর্ডিন্যান্স কিংবা সেটিকে আইনে পরিণত করা, পরিষ্কার ভাষায় বাংলাদেশের এই মুহূর্তে সোকল্ড বুদ্ধিজীবী বা টেলিভিশন টক শোতে যারা আসেন তারা কি একটাবারও ভেবে দেখেছেন যে কতটা পিছিয়ে দেওয়া হয়েছিল? আমি সাজ্জাদ আলী স্যার আপনার কাছ থেকে শুনবো এই প্রশ্নের উত্তর। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। আমরা রয়েছি পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ইনডেমনিটি। বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল স্যার। আসল কথা, আপনার আলোচনার জের ধরেই বলছি যে গতকাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে 8.1 এই বছরে হবে আমাদের জিডিপি গ্রোথ, এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা কাছাকাছি আছে, আমরা খুব একটা দূরত্বে নেই। আরেকটা কথা বলতে চাই যে মানুষ যে এই বর্তমান যে কর্মকাণ্ডগুলো সরকার চালাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, এর ব্যাপারে মানুষের সচেতনতা অনেক বেশি। আসলে আমাদের দেশে সবাই কিন্তু সুন্দর সুন্দর শব্দ বলি আমরা সব সময়, সেই শব্দগুলো আদর্শের শব্দ, কিন্তু সমাজ এই শব্দের সঙ্গে দাঁড়ায় না অনেক ক্ষেত্রেই। তাই আমি মনে করি এইবার যদি সমাজ এই শব্দগুলোর সঙ্গে দাঁড়ায় তাহলে জাতি হয়তো উপকৃত হবে। আর সাস্টেনেবিলিটির ব্যাপারটা করতে হবে। যেসব অপারেশন চলছে এগুলো সঠিকভাবে পরিচালনা যদি হয় এবং যদি এই কর্মকাণ্ডগুলো সঠিকভাবে নিরপেক্ষভাবে চালানো হয় তাহলে নিশ্চয়ই জাতি উপকৃত হবে। আর এদেশের খেটে খাওয়া দরিদ্র মানুষ, আপনি যে কথা বলেছেন, তারা খুশি হয়েছে, তারা আরও খুশি হতে পাবে বলে আমি মনে করি। স্যার বলছি, স্যার একটা বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র তত্ত্ব যেমন আছেন, আবার ঘুরে দাঁড়ানোর ইতিহাস যেমন আছেন, আবার যে কোনো তথ্য বিশ্বাস করার একটা মন মানসিকতা নিয়ে বসে থাকে। অর্থাৎ আপনি যা খুশি তাই বলবেন, তারা বিশ্বাস করবে। অর্থাৎ একটু খুঁজে দেখবে না, একটু পড়ে দেখবে না, বা কোথায় সেটি আছে সেটিও বিশ্লেষণ করবেন না। যে কথা বলছি সেগুলো কিছু গণমাধ্যমও আছেন যে এই বিষয়গুলোকে আরও মানুষের আগ্রহের জায়গাটিকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেন। সব কিছু মিলে বাংলাদেশের যে পেছন যাত্রা, আমি বলতে চাই ৭৫-এর পরে, কিংবা দুর্নীতির মাধ্যমে, কিংবা ক্যাসিনোর কথা আমরা যেগুলো বলছি, কিংবা আন্ডারওয়ার্ল্ড, বা সবাই বিস্মিত যে সেই ফ্রিডম পার্টি তারা বঙ্গবন্ধুকে হত্যা করা, কিংবা সেই মোস্তাক, ফারুক, রশিদ, জিয়া যারা এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তারা রাজনৈতিক দল করলো, তারা বাংলাদেশি। অর্থাৎ বিষয়টি হচ্ছে এইরকম যে যা খুশি করে এসে আইনের একটা বৈধতা নিয়ে যাওয়া। মানে আপনার কি মনে হয় না যে মানুষকে আরো বেশি সচেতন করতে হবে? আমি নিশ্চিত তাই করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ৭৫ পরবর্তী কালে ৯৬ পর্যন্ত, জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত যে গোষ্ঠী বাংলাদেশে শাসন পরিচালিত করেছে, সেই গোষ্ঠীর শাসন পরিচালনা করার লক্ষ্য একটাই ছিল, স্ব স্থানে থাকা, মানুষের উপর অত্যাচার করে তাদের স্বৈরতান্ত্রিক যে মূল্যগুলো আছে সেই মূল্যগুলো গোষ্ঠীগতভাবে বিতরণ করা। তার থেকে আমরা মুক্তি নিয়েছি অবাধ নির্বাচনের মাধ্যমে ১৯৯৬ সালে। এখন এই নির্বাচনের অনুকূলে, অবাধ নির্বাচনের অনুকূলে, গণতান্ত্রিক শাসনের অনুকূলে এবং জনগণের প্রতি জবাবদিহির দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত এবং প্রসারিত করার অনুকূলে যে চেতনাবোধ সৃষ্টি হয়েছে ১৯৯৬ থেকে শুরু করে, সেই চেতনাবোধ আমি মনে করি প্রসারিত হবে। এবং প্রসারিত হলে যারা ইতিমধ্যে ইতিহাসের আস্থা করে স্বৈর শাসক হিসাবে নিমজ্জিত হয়েছেন তাদের বা তাদের প্রতিপদের উপরে উঠে আসার কোনো সম্ভাবনা থাকবে না।
স্যার সাদালি স্যার, আপনার কাছে আমার একেবারে সহজ সরল একটা প্রশ্ন, যে সাম্প্রতিক সময় বিভিন্ন ফেসবুকের কল্যাণে বা ইউটিউব বা বিভিন্ন সূত্র টুত্র থেকে বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনি যতগুলো যেখানে যেখানে আছে তারা কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন। তাদের কারো কারো হয়তো ইউটিউব চ্যানেল আছে, তারা বিভিন্ন সময় বক্তব্য রাখেন ইত্যাদি ইত্যাদি, যা কিছু তাই। কিন্তু তারা তার সাম্প্রতিক সময় বলার চেষ্টা করছেন যে কোনোভাবে যদি শেখ হাসিনাকে সরিয়ে ফেলা যায় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা টেতনা বলে বাংলাদেশে আর কিছুই থাকবে না, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছেন। এবং এরকম একটা ধারাবাহিকতা নিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং নানাভাবে অর্থনৈতিক বিষয়গুলোকে সাজানোর চেষ্টা করছেন। সব কিছু মিলে কি যোগ করবেন? এটা একেবারে ঠিক কথা, এটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখন আবার তারা নিয়তির কাছে পরাজিত হচ্ছে, কারণ তাদের এই কথাগুলো কাজে লাগছে না। এখন নানা রকম প্রোপাগান্ডা করছে, যার মধ্যে মানুষ হয়তো কিছুটা বিশ্বাস করছে। আসল কথা হচ্ছে যে সমাজকে তো শব্দের সঙ্গে দাঁড়াতে হবে। আমাদের শব্দগুলো খুব ভালো আছে, কিন্তু সমাজ এই শব্দগুলো গ্রহণ করে একটু এগিয়ে নিতে হবে। মানুষ তো প্রোপাগান্ডা বিশ্বাস করে, নেগেটিভ কথাও শুনতে চায়। এদেশে মানুষ অনেকাংশে আমরা দেখছি অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট হয়ে যায়, তাই তারা এইসব ব্যাপারে বিশ্বাস করতে চায়। কিন্তু এইসব প্রোপাগান্ডা যখন কোনো রেজাল্ট না দিবে, তখন কিন্তু মানুষ আবার নিজের চিন্তাধারা নিজের মতনই ভাবে করতে থাকবে বলে মনে করি। মজিদ খান স্যার আলমগীর, আমার কাছে মনে হয় যে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বা ইন্ডেমনিটির কথা বলছি, 26শে সেপ্টেম্বর 1975 এই আইনটি এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটি যখন জারি হলো, আমি এই সন্ধ্যার কথা বলছি, সেই সন্ধ্যায় অর্থাৎ 1975 সালের এই সেপ্টেম্বরের 26 তারিখের সন্ধ্যার কথা বলছি, একেবারে ঢাকা শহরে মানে মদের আড্ডায় সেই চিৎকার করে সেই ধরনের খুনিরা উন্মত্ত ভাবে চিৎকার করে বলেছিল যে এই বাংলাদেশ তাদের। সে সমস্ত তথ্য প্রমাণ, দালিলিক প্রমাণ, কিছু কিছু ভিডিও ফুটেজও আমরা খুঁজে পেয়েছি, হয়তো আমরা সেগুলো দেখাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে দেশপ্রেমের যে জায়গাটি বা বাংলাদেশের সৃষ্টি বা বাংলাদেশকে যিনি তৈরি করলেন সেই জায়গাটা, তার পরিবার, তার পরিবারের হত্যা, মানে সব কিছু মিলে মানবতার কথা আমরা এখন নানাভাবে বলি, কোথায় তাহলে সেই জায়গাটি ছিল? দেখুন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, বিচারে 12 জন অপরাধীকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার 7 জন মৃত্যুদণ্ড ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন এবং দণ্ড কার্যকর হয়েছে। আরও 5টি দণ্ড এখন পর্যন্ত কার্যকর হয়নি। একজন মারা গেছেন বিদেশে, তার মানে আরও 4টি দণ্ড আমাদের কার্যকর করতে হবে। এর সাথে সাথে যে কথাগুলি আপনি বললেন যে 1975 সালে যারা এই ধরনের উল্লাসে মেতে উঠেছিল, সেই উল্লাস যাতে আর কোনোদিন আমাদের জাতিকে কলঙ্কিত না করতে পারে, তার জন্য 3টি পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ, এই হত্যাকাণ্ডের সাথে যারা পরোক্ষভাবে জড়িত ছিল, যারা উৎসাহিত হয়েছে, তাদের বিচার করতে হবে। এর জন্য একটি কমিশন করে যারা এই হত্যাকাণ্ডে উৎসাহ দিয়েছে, সমর্থন করেছে, তাদেরকে খুঁজে বের করে আমরা যদি বিচার করতে সমর্থ হই, আমি নিশ্চিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হব, তাহলে আর কোনোদিন পরোক্ষভাবে কেউ এই ধরনের অপশক্তিকে সহায়তা করতে স্পর্ধা দেখাবে না। দ্বিতীয়, আমি মনে করি যে 5ম সংশোধনী, লক্ষ্য করবেন যে সংশোধনী সম্পর্কে আপনি উল্লেখ করেছেন, যে সংশোধনী বিনা বাক্য ব্যয়ে কণ্ঠস্বরের ভিত্তিতে আমাদের তৎকালীন বসংবস সংসদ অনুমোদন করেছিল। সেই অনুমোদন প্রক্রিয়ায় যারা জাতীয় সংসদের সদস্য ছিলেন তাদের শনাক্ত করে সুস্পষ্ট হয়ে জাতির কাছে বলতে হবে যে এই ধরনের প্রতিনিধি আমরা চাই না, এই ধরনের প্রতিনিধিত্ব আমাদের পরিহার করতে হবে, এবং যারা এই ধরনের প্রতিনিধিত্বের ভিত্তিতে জাতিকে কলঙ্কিত করার কাজে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তাদেরকে আমরা কোনোদিন ছাড় দেব না, তাদেরকে কোনোদিন ভুলব না। আর তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে, আমি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি, যারা এই হত্যা করেছে বঙ্গবন্ধুকে 15ই আগস্টে, বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যে যারা হত্যা করেছে, তারা যাতে বাংলাদেশে কোনো সম্পত্তি কিংবা সম্পদ ভোগ না করতে পারে, তার বিপরীতে আমাদের অবস্থান নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের যিনি স্রষ্টা, বাংলাদেশের যিনি জনক,
তাকে যারা হত্যা করে তারা বাংলাদেশের ভৌগোলিক এলাকায় কিংবা বাংলাদেশ রাষ্ট্রের সমর্থনের ভিত্তিতে কোনো সম্পদ ভোগ করার দাবিদার হতে পারে না। তাদেরকে যদি এই সম্পদ থেকে বা এই দাবি থেকে আমরা দূরে সরিয়ে দেই, কিংবা তাদের যারা এখন উত্তরসূরি আছে তাদেরকে দূরে সরিয়ে দেই, তাহলে বংশ পরম্পরায় এই শাস্তি বা এই ধরনের অপরাধীদের ভোগ করতে হবে কথা মনে রেখে এই পথে আর কোনো দুরাত্মা এগোবে বলে আমি আশঙ্কা করি না। জি স্যার, এমন একটা সময় আসবে যে যখন আপনি থাকবেন না, স্যার থাকবেন না, সাজ্জাদ আলী স্যার থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু বাংলাদেশটি থাকবে, নতুন প্রজন্ম থাকবে, নতুন মানুষ থাকবে, দেশপ্রেমিক বাঙালি মানুষ থাকবে। তাদের জন্য আমরা কি রেখে যাব, এই মীমাংসিত বিষয়গুলোকে আমরা কোন জায়গায় রাখবো, সেগুলো নিয়ে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ। আমরা পলিটিক্স প্লাস অনুষ্ঠানে রয়েছি একেবারে শেষ ধাপে। আমরা হয়তো একবার দুবার করে সুযোগ পাবো, বা একবারই সুযোগ পাবো। স্যার, যে কথা বলছিলাম যে আপনারা যে চেয়ারটিতে বসে আছেন এই মুহূর্তে, বা সব কিছু মিলে বাংলাদেশের উত্থান পতন সব কিছু সৃষ্টি আপনাদের চোখের সামনে হয়েছে, এবং আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে। আপনারা চিরদিনই থাকবেন না, আমি এখানে বসে আছি, আমরাও থাকবো না, কিন্তু যে দায়িত্বশীলতার কথা, আমরা দেশপ্রেমিক বাঙালি যারা সাদাকে সাদা কালোকে কালো সেটি বলতে পারে, এই ধরনের নৃশংস আইন পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, আর হবে বলেও মনে হয় না। কিন্তু সব কিছু মিলে আমরা কেমন বাংলাদেশটাকে রেখে যেতে চাই। স্যার, আপনাকে বলতে চাই, বাংলাদেশ তো সব সম্ভাবনার দেশ, এটাও সত্য। আরেকটা কথা হচ্ছে, ইতিহাস সংরক্ষণ করতে হবে উত্তরাধিকারের জন্য। আমাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম প্রায়ত শেষের দিকে, নতুন প্রজন্মকে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে, এবং এই চালিয়ে যাওয়ার যেন আমরা না যেতে পারি, তাই সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর জীবনী এবং তার সময়কার সফলতা, এগুলি নতুন প্রজন্মকে বলে রাখতে হবে। যদি তারা না জানি, তাহলে হয়তো ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত হবে না বলে আমি মনে করি। স্যার, এইটি একটি দিক। আবার আরেকটি দিক হচ্ছে যে যারা বিরোধী শিবির, অর্থাৎ আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের বিরোধী যারা শক্তি, তারা কিন্তু অপপ্রচারে সিদ্ধহস্ত, একেবারে অপপ্রচারেই কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্লট তৈরি হয়েছে, একেবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সমস্ত গ্রাউন্ডই তৈরি হলো অপপ্রচারে। আমার বক্তব্য হচ্ছে যে তাহলে ন্যূনতম দেশপ্রেম যাদের না থাকে, যেটি মহিউদ্দিন খান আলমগীর স্যার বলছিলেন যে এই দেশে তারা থাকার সাহসী পান কি করে, আমরা কি বলতে পারি না যে এই বাংলাদেশ তাদের না? জি, নিশ্চয়ই আমরা তাই বলবো। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পর্কে যারা সন্দিহান, তাদের বাংলাদেশের ভৌগোলিক এলাকায় থাকার কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার নাই। আর আপনি এর আগে যে কথাটি বললেন তার অনুসরণ করে আমি বলতে চাই যে বঙ্গবন্ধু জীবিতকালেই বাংলাদেশকে যে সংবিধান দিয়ে গিয়েছিলেন, সেই সংবিধান আমার বিবেচনায় এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। সেই সংবিধানে আইনের শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কি কি পদক্ষেপ নিতে হবে এবং এই অধিকারগুলো কি, এটা সুবিস্তৃতভাবে তিনি বলে গেছেন। সেগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে আমি মনে করি এক্ষেত্রে কোনো বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকবে না। আর এর শেষে যে কথাটা আমি বলতে চাইব, দেখুন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে রবীন্দ্রনাথের এই গানকে বা কবিতাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গ্রহণ করেছি। এই সঙ্গীতের শেষ পংক্তির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সারা দেশে এই জাতীয় সঙ্গীত যখন আপনার শিক্ষার সময় শুরু হয়, শ্রেণীর যাওয়ার আগে আমরা প্রতিটি আপনারা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ছাড়া প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এটা গীত হয়।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই শেষ পংক্তিটির দিকে লক্ষ্য করুন, বলা হয় যে মাগো তোমার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এখন দেশকে মা হিসাবে, মাতৃ হিসাবে মনে করে যদি এই অনুভূতিটা আমরা প্রতিটি তরুণদের মাঝে, প্রতিটি কিশোরের মাঝে, প্রতিটি বালক বালিকার মাঝে ঢুকিয়ে দিতে পারি যে মার বদনখানি, দেশের বদনখানি, দেশের প্রতিচ্ছবি যদি মলিন হয় তাহলে আমি সবচেয়ে বেশি দুঃখ পাবো, আমি নয়ন জ্বলে ভাসবো। এই অনুভূতি যদি যায় তাহলে স্যার আমি শেষ করব এই ধরনের কোনো ছোট্ট একটি বিভ্রান্তি প্রশ্ন দিয়ে। স্যার আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার কাছে এই ছোট্ট একটি প্রশ্ন, আমি শুরুতে যেমনটা বলছিলাম যে আজকে 26শে সেপ্টেম্বর, অর্থাৎ যে বাংলাদেশ সৃষ্টিও করবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে 8.2 জিডিপিতে নিয়েও যাবে বঙ্গবন্ধু, তাকে হত্যা করবে জিয়াউর রহমান, তাকে হত্যা করবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা, বাংলাদেশে ক্যাসিনো এবং জিডিপি আনবে 4.2-এ আনবে বিএনপি এবং এই অপশক্তি, এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করে 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 21শে আগস্টও তারা তৈরি করবে। সেই ক্যাসিনো আজকে যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও সেই ফ্রিডম পার্টি, সেই যুবদল, সেই বিষয়গুলো আমার এগুলো পরিষ্কারও করবে বঙ্গবন্ধুর কন্যা। অর্থাৎ এই হচ্ছে বাংলাদেশের চিত্রটি। আর আমরা যারা সুশীল সমাজ, আমি আমাকেই বলছি যে আমরা শুধু বসে বসে হাততালি দিব, হ্যাঁ এটা হলো না সেটা হলে সমালোচনা করব। কি বলবেন স্যার? দেখুন, শিক্ষার দুটি লক্ষ্য আছে। প্রথম লক্ষ্য দক্ষতা সৃষ্টি করা, আর দ্বিতীয় লক্ষ্য একটা সমাজতান্ত্রিক বোধ কিংবা মূল্যবোধ সৃষ্টি করা। তো আমরা প্রযুক্তির, বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিক যে দক্ষতা আছে সেই দক্ষতা অর্জন করার চেষ্টা করছি, সেদিকে এগিয়ে যাচ্ছি। তার সাথে সাথে ওই সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা অনুকূল মূল্যবোধটি প্রতিটি নাগরিকের মধ্যে সৃষ্টি করি তাহলে আর কোনোদিন জিয়াউর রহমান, এরশাদ বা এই ধরনের কোনো নরপিশাচরা বাংলাদেশের জনসাধারণকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। জাতির জনকের হত্যাকাণ্ডের এই লজ্জা আমাদের যুগের পর যুগ বহন করতে আপনারা বাধ্য করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের দুজনকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আসলে এই পলিটিক্স প্লাসের আয়োজন, এই অনুষ্ঠানটি রাত 3টা 15 এবং পরের দিন সকাল 8টা 15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।